যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় আলোচনা সম্পন্ন হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন তার ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, ক্ষতিপূরণ সহ ৮ দফা দাবি যথার্থ বাস্তবায়ন প্রসঙ্গে উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি ৮% জনগোষ্ঠীর মধ্যে সকলের মতামত নিয়ে ৮ দফাকে চূড়ান্তভাবে সাজানোর পরামর্শ দেন, যেন তারা সকলের জন্য কাজ করতে পারেন। তার পরিপ্রেক্ষিতে দেশের পিছিয়ে পড়া দলিত, তফসিলি সম্প্রদায় থেকে শুরু করে আদিবাসী প্রতিনিধিদের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে আমরা ৮ দফা সকলের দাবি যুক্ত করার চেষ্টা করি, যার ফলে ৮ দফা হয়ে উঠেছে ৮% জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের সনদ। সংশোধিত ও চূড়ান্ত ৮ দফা। ১. ক. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করতে হবে। ২. সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। তার পূর্বে ক. সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে এবং বিচার ট্রাইব্যুনাল গঠন করে সাম্প্রদায়িক হামলায় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি প্রদান করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। খ. আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন করতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন করতে হবে। ৩. গণপরিষদের নির্বাচনে পৃথক নির্বাচন ব্যবস্থা অথবা জনসংখ্যা আনুপাতিক হারে সরকারকে সংসদে জনপ্রতিনিধিশীল সকল সংস্থার অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ৪. হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে বৌদ্ধ ফাউন্ডেশনে এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে খ্রিস্টান ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। ৫. ক. দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। খ. হরিজন, দলিত, তেলেগু চা শ্রমিকদের বাসস্থান তাদের নামে স্থায়ী বরাদ্দ করতে হবে। গ. পরিচ্ছন্নতা কর্মী ও চা শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে ৮০০ টাকা নির্ধারণ করতে হবে। ৬. ক. সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের কলেজে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেল প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। খ. সংবিধানের ২৯(৩) ক অনুচ্ছেদের আলোকে তফসিলি সম্প্রদায়ের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। ৭. ক. সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। খ. আদিবাসী সহ সকল ভাষাভিত্তিক জনগোষ্ঠীর মাতৃভাষা ও সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের উদ্যোগ নিতে হবে। পরিশেষে বলতে পারি, সর্বশেষ ৮. শারদীয় দুর্গাপূজায় ৫ দিন, ইস্টার সানডে ১ দিন, প্রবানরণা পূর্ণিমায় ১ দিন, বৈশাখীতে ১ দিন সরকারি ছুটি ঘোষণা করতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রিয় সাংবাদিকবৃন্দ, ৬ মাস হয়ে যাওয়ার পরও যখন প্রিয় সাংবাদিকবৃন্দ, ৬ মাস হয়ে যাওয়ার পরেও যখন কোনো দাবি নিয়ে কাজ পরিলক্ষিত না হয়, তখন সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি সুস্মিতা কর আমরণ অনশন ব্রত করেন, যা ঢাকাস্থ রমনা কালী মন্দিরে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আমরা প্রায় সকল গণমাধ্যমকে জানিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে কোনো জাতীয় গণমাধ্যম এ বিষয়ে যোগাযোগ করতে দেখা যায়নি। এমনকি তখন রমনা কালী মন্দিরের সামনে সোহরাওয়ার্দী উদ্যানে চলমান বইমেলায় কিছু ইলেকট্রনিক মিডিয়া স্টল ছিল, যারা অনশনরত চলমান দেখার পরেও বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। গণমাধ্যমের এ ধরনের আচরণ আমাদের ব্যথিত করেছিল। দীর্ঘ ৯২ ঘন্টা অনশনের পর তৎকালীন উপদেষ্টা ও বর্তমান এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক তথা বর্তমান এনসিপির নেতৃত্ববৃন্দ সুস্মিতা করের সাথে আলোচনায় বসে ৪টি শর্তে অনশন ভঙ্গ করায়। অতঃপর ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এবং উপদেষ্টা মাহফুজ আলমের সাথে শিক্ষার্থী প্রতিনিধি দলের বৈঠক হয় এবং তারা ৮ দফা নিয়ে কাজ শুরু করবেন বলেন আশ্বস্ত করেন এবং সাম্প্রদায়িক হামলার তালিকার ভিত্তিতে পুনর্বাসন বাবদ ক্ষতিগ্রস্তদের
5 কোটি টাকার বরাদ্দ দিবেন বলে জানান ও সংখ্যালঘু কমিশনের খসড়া পেশ করতে বলেন। সর্বশেষ গত 20 মার্চ 2025 তারিখে বর্তমান উপদেষ্টা জনাব মাহবুব আলমের সাথে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত করা নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ও ধর্মীয় প্রতিষ্ঠান হামলার তথ্য, যা সম্পূর্ণ অরাজনৈতিক ও সাম্প্রদায়িক সেই তালিকা ও সংখ্যালঘু কমিশনের একটি খসড়া পেশ করা হয়। পরবর্তীতে ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর আ.খ.ম. খালিদ হোসেন ও উপদেষ্টা মাহবুব আলম আমাদের আশ্বস্ত করেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, অপরাধীদের শাস্তি প্রদান সহ 8 দফা নিয়ে কাজ করা হবে বলে। কিন্তু গত 395 দিন তথা 13 মাসে 1 বছর 1 মাস পর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক 8 দফা দাবি বাস্তবায়নের আশানুরূপ কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। শুধু তাই নয়, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় তৎকালীন উপদেষ্টা ও বর্তমান এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, ঢাকাস্থ মিরন জেলা ও যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গগনতুলি হরিজন পল্লী পরিদর্শনে যান। কিন্তু দুঃখের বিষয়, শেখ হাসিনা সরকারের সময় নিপীড়নের শিকার হরিজন সম্প্রদায়ের বাসস্থান সমস্যার এখনো কোনো সমাধান হয়নি। দুর্গাপূজার সময় তাঁতিবাজার পূজা মণ্ডপে হামলার শিকার 5 জনের জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা হলেও সিসিটিভি ক্যামেরায় দৃশ্যমান থাকার পরেও গ্রেপ্তার হয়নি হামলাকারী। পাহাড়ে আদিবাসী মেয়ে ধর্ষণের ঘটনা শুনতে শুনতে আমরা যেন এখন অভ্যস্ত। জাতীয় ঐক্যমত কমিশন সহ কোনো সংস্কার কমিশনে দেখা যায়নি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। উপদেষ্টা পরিষদের 2 জন উপদেষ্টা সংখ্যালঘু সম্প্রদায়ের হবার পরেও তাদেরকে কখনো বলতে শোনা যায়নি সংখ্যালঘু সম্প্রদায়ের অসুবিধার কথা। ঐক্যমত কমিশনে কোনো রাজনৈতিক দলকেও প্রশ্ন করতে দেখা গেল না। 8% জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি না থাকলে তাদের বাদ দিয়ে কিভাবে ঐক্য গঠন হয়? অর্থাৎ জুলাই 24-এর আগে হোক বা পরে রাজনৈতিক দলের কাছে এখনো 8% শুধুমাত্র রাজনৈতিকভাবে ব্যবহার করার জায়গা। তাদের অধিকার নিয়ে সচেষ্ট হতে দেখা যাচ্ছে না কোনো রাজনৈতিক দলকে। সেক্ষেত্রে এমন অবস্থা চলমান থাকলে 8% জনগোষ্ঠীকে নিজেদের অস্তিত্বের জানান দিতে ভবিষ্যতে নির্বাচনের সময় ভোট কেন্দ্রে বয়কটের সিদ্ধান্ত নিতে হতে পারে। আবার সম্প্রতি দেখা গেছে জুলাই 24 আন্দোলনের প্রথম সারির নেতৃত্ববৃন্দ যারা বর্তমানে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, ওনারা অভ্যুত্থানের 1 বছর হওয়াকে কেন্দ্র করে জুলাই পদযাত্রা করেছেন এবং বিভিন্ন জেলায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। তবে দুঃখজনকভাবে ওনারা কোনো সংখ্যালঘু শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বলে দৃশ্যমান হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সারির প্রতিনিধিদের থেকে এমন বৈষম্যমূলক আচরণ আমাদের আরো হতাশায় ফেলেছে। একই সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সংহিতার ঘটনার জাতীয় গণমাধ্যমের নিরাপত্তা ও দুঃখজনক। বিভিন্ন জাতীয় গণমাধ্যম যেখানে সকল শ্রেণী পেশাভেদে জুলাই শহীদ পরিবারের চিত্র তুলে ধরেছে, সেখানে আমরা পাইনি সংখ্যালঘু 9 শহীদের পরিবারের কোনো সাক্ষাৎকারতা। বারংবার আমরা শুনে এসেছি আমরা যেন নিজেদের সংখ্যালঘু না ভাবি, অথচ সকল ক্ষেত্রে বৈষম্যর স্বীকার করে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এই দেশে আমাদের সংখ্যা কম, আমরা সংখ্যালঘু।